আমি ঢাকা বাংলা বলি, বাট উনি একদম হাবিগঞ্জের সিলেটি বাংলা বলে। হবিগঞ্জের হবিগঞ্জের। মানে হামজা চৌধুরীর থেকে জামাল ভুঁইয়ার বাংলা কিছুটা হলেও ভালো। আমি মনে করি এটা যেটা খেলবে এটা তো কোচেস ডিসিশন, এটা ম্যানেজমেন্ট ডিসিশন, ওটার ডিসিশন। এটা ইটস নর্মাল ইন ফুটবল না। কোচ মানে এটা তো ডিসিশন করবে বাফুফে, এটা প্লেয়ার ডিসিশন করবে না। আই থিঙ্ক লাস্ট 1-1.5 বছর ক্লাব ফুটবলের পেমেন্ট সিস্টেম অনেক ডাউন। আমাদের সাথে আছেন জামাল ভুঁইয়া। ওয়েলকাম জামাল ভাই স্টার প্লেতে। থ্যাংক ইউ। কেমন আছেন, কেমন চলছে আপনার ব্যস্ততা? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, প্র্যাকটিস করতেছি আমার ক্লাবের সাথে, সো ভালো। সামনে তো আপনাদের জাতীয় দলেরও একটা ব্যস্ততা আছে। আজকে থেকে ঠিক 1 মাস পর আপনাদের ভিয়েতনামের বিপক্ষে একটা ম্যাচ আছে, তারপর আবার সিঙ্গাপুরের বিপক্ষে একটা ম্যাচ আছে। সেই ম্যাচগুলো নিয়ে আসলে এখন থেকে পরিকল্পনা শুরু হয়েছে কিনা, কোচ আপনাদেরকে কোনো মেসেজ দিয়েছে কিনা? ওইটা এখন তো আমার ফোকাস হচ্ছে ক্লাব ফুটবল, তারপরে ওইটা শেষ হলে তারপরে আমরা ফোকাস করব ন্যাশনাল টিম। কিন্তু আগে আমার টিমের সাথে 3টা ম্যাচ আছে ক্লাব লিগের আর ফেডারেশন কাপ, সো এটা নিয়ে আমি বেশি চিন্তা করতেছি। ক্লাবের কি অবস্থা? ব্রাদার্সের হয়ে খেলছেন, আপনার ক্লাব কেমন করছে? আপনি সন্তুষ্ট কিনা ক্লাবের ওভারঅল পারফরমেন্স নিয়ে? আরও বেটার করতে পারি, টু বি অনেস্ট, বাট আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি। যেটা বলছিলাম যে আসলে আপনাদের জাতীয় দলের যে ব্যস্ততার কথা বলছিলাম, আপনি যখন প্রথম আসেন বাংলাদেশের ফুটবলের নতুন একটা জাগরণ তৈরি হয়েছিল। মাঝখানে আপনি অনেকদিন ধরে বাংলাদেশকে সার্ভিস দিচ্ছেন, অধিনায়ক হিসেবে আছেন। এরপরে হামজা চৌধুরী আসলো, বাংলাদেশের ফুটবল আবারও নতুন করে স্বপ্ন দেখা শুরু করলো। এই বিষয়গুলোকে আসলে আপনারা কতটা উপভোগ করেন? বাংলাদেশের দর্শকদের জন্য মাঠে নামার বিষয়গুলো কতটা নিজেদের মধ্যে আসলে কাজ করে? না, আই থিঙ্ক এটা একটা পজিটিভ সাইন। হামজা আসছে, আর ফুটবল আবার হাইপ রিগেইন করছে, মানে অনেক মানুষ এখন ফুটবল ফলো করে। আপনি দেখতে পারেন লাস্ট 3টা হোম ম্যাচ সব টিকিট সোল্ড আউট উইদিন 10-15 মিনিট। সো আই থিঙ্ক এটা আমরা সবাই যারা ফুটবলের সাথে আছে আমরা এটা এনজয় করি। আর যেটা বলছিলাম যে আপনি বলছিলেন যে এনজয় করেন, এবং আপনারা হামজা চৌধুরী থেকে আসা শুরু করে আপনি সমিত সোম বা ফাহমিদুল বা যারাই আসছে সবাই বাংলাদেশকে ভালোবেসেই আসছে, বাংলাদেশের দর্শকদের জন্য খেলতে আসছে। রেজাল্টের দিক থেকে একটু কি আক্ষেপ রয়ে যাচ্ছে কিনা আমাদের? না, অফকোর্স আমার টার্গেট ছিল কোয়ালিফাই ফর দি এশিয়ান কাপ। আনফর্চুনেটলি আমরা ওই কোয়ালিফাই করতে পারি না, বাট আমি মনে করি টিম আর অনেক স্ট্রং হয়েছে। সো আই থিঙ্ক মানে এই টিম যে স্কোয়াডে যারা আছে এখন, আমরা যদি আরও 1-2 বছর সাথে থাকি একসাথে, তা আই থিঙ্ক এই টিম অনেক এগিয়ে যাব। টিম বলছেন যে স্ট্রং হচ্ছে, রেজাল্টের আক্ষেপের কথাটা বলছেন যে আমরা কোয়ালিফাই করতে পারিনি। হামজা চৌধুরী যখন আসে, আপনারা যখন সমিত সোম, জামাল ভুঁইয়া, ফাহমিদুল সবাই যখন একত্রিত হন, বাংলাদেশের তপু বর্মনের কথা বলি বা সোহেল রানার কথা বলি, সবাই যখন ড্রেসিং রুমে আসলে একত্রিত হন, তখন আসলে পরিবেশটা কেমন থাকে? না, এই ড্রেসিং রুম সেম, জাস্ট সৌমিত, হামজা, ফাহমিদুল, জায়ান, তারিকও আছে। তো আমরা মানে নর্মাল হিসাবে আমরা আলাপ করি, কোনো ডিফারেন্স নাই। অফকোর্স ডিফারেন্ট প্লেয়ার, ডিফারেন্ট টাইপ অফ প্লেয়ার আসছে টিমে, সো এটা সবাই ফিল করতে পারে দ্যাট নতুন প্লেয়ার আসছে। তখন আসলে নতুন প্লেয়ারদেরকে মোটিভেট, আপনি তো যারা লোকাল আছে তাদের সাথে সবসময় খেলেন, নতুন প্লেয়াররা যখন আসে তখন মোটিভেটেডের একটা বিষয় থাকে। না, নতুন প্লেয়ার সাথে আমি সবসময় ট্রাই করি, ওর সাথে আলাপ করি, কারণ যতটুক ওরা অ্যাডপ্ট করতে পারে, যতটুক টিমের জন্য লাভ হবে। একটা বিষয় জানতে চাই, সম্প্রতি হামজা চৌধুরী ইনজুরিতে পড়েছেন, তার ইনজুরি নিয়ে আসলে তার সাথে কোনো কথা হয়েছে কিনা ইতিমধ্যে? কেমন আছেন? আমি ওনার সাথে আলাপ করছি, তো উনি বলছে উনি আসবে, তো ইনজুরি এত বেশি সিরিয়াস না। সো ইনশাল্লাহ উনি 26 আর 21 তারিখ খেলবে। 2টা ম্যাচে খেলতে পারবে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে, ভিয়েতনাম এবং সিঙ্গাপুর? ইনশাল্লাহ। অফকোর্স উনি আসতে হবে, তারপরে টিমের সাথে প্র্যাকটিস করতে হবে, তারপরে দেখতে হবে ওনার কন্ডিশন আসলে কীরকম।
মানে ইনজুরির যে অবস্থা আমরা প্রথমে দেখছিলাম যে মনে হচ্ছিল খুব বেশি সিরিয়াস না, আমি ওনাকে জিজ্ঞেস করছি এটা কি সিরিয়াস, তা উনি বলছে 4 সপ্তাহ লাগবে, সো এত সিরিয়াস না। জামাল ভুঁইয়া, আপনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন, হামজা চৌধুরী যখন আসলো তারপরে কি নিজের মধ্যে কখনো শঙ্কা কাজ করেছে কিনা, এত বড় একজন ফুটবলার এসেছেন, নিজের জায়গাটা হারানোর কোনো বিষয় এরকম কখনো নিজের মধ্যে কাজ করেছে কিনা, নাকি হামজা চৌধুরীর সাথে বিষয়টা এমন হয়ে গেছে যে আপনার এগুলো নিয়ে কোনো চিন্তাই করতে হয়নি? না, অফকোর্স হামজা যখন আসছে, হামজা নট অনলি ফর মি বাট শুধু পুরা স্কোয়াডের জন্য, মানে উনি একটা অনেক বড় ইম্প্যাক্ট করছে, এটা সবাই ফিল করতে পারে। বাট আমি মানে ছোটোবেলা থেকে আমি মানে যারা প্রিমিয়ার লিগ খেলছে অথবা স্প্যানিশ লা লিগা খেলছে, ওদের সাথে আমি খেলছি আগে, সো আমি জানি ওরা কীরকম, মানে কীরকম হ্যান্ডেল করতে হবে। কোনো সমস্যা হয়নি, বেগ পোয়াতে হয়নি? না, কোনো সমস্যা নাই। ওরা তো দেশের জন্য খেলতেছে, আমিও দেশের জন্য খেলতেছে, আর আমরা সবাই দেশের জন্য রিপ্রেজেন্ট করি, সো আমরা এক লক্ষ্য না। যদি কোনো মজার ঘটনা থাকে হামজা চৌধুরীর সাথে, যদি একটু শেয়ার করা যায় দর্শকদের জন্য। না, আসলে ওনার বাংলা একটু, উনি তো সিলেটেড বাংলা, সো মাঝে মাঝে আমরা একটু মানে জিজ্ঞেস করছি আপনি কি বলছো আমরা এরকম জিগাই, কারণ ওনার সিলেটি বাংলা আর আমরা তো, আমার বাংলা ভালো না, বাট আমি ঢাকা বাংলা বলি, বাট উনি একদম হাবিগঞ্জের সিলেটি বাংলা বলে। হবিগঞ্জের মানে হামজা চৌধুরীর থেকে জামাল ভুঁইয়ার বাংলা কিছুটা হলেও ভালো, আমি মনে করি। বাংলা ভালো খারাপ সেটা কোনো বিষয় না, একসাথে ফুটবল খেলা হয়, একসাথে বাংলাদেশের জন্য খেলা হয়। আমরা আপনি যেটা বলছিলাম শুরুতে যে সামনে আপনাদের ম্যাচ আছে, আপনারা আক্ষেপ আছে যে আপনারা পারেননি, আপনাদের একজন কোচও আছে হাভিয়ার কাবরেরা, তিনি কি আসলে আপনাদের এই দলটাকে নিয়ে আসলে কিভাবে কাজ করছেন, কি ধরনের পরিকল্পনা দিচ্ছেন, যদি বিগত ম্যাচগুলোর কথা বলি বা সামনের দিকে তাকাই? উনি সবসময় চেষ্টা করতেছে টিমের জন্য, মানে উনি কীভাবে বেস্ট রেজাল্ট আনতে পারে, তো এবার উনি চিন্তা করে। আর আমি তো দেখলাম লাস্ট 3-4 বছর উনি আসলে যখন আমরা ক্যাম্পে আসি, উনি সারাদিন কাজ করে, টু বি অনেস্ট। উনি 1-to-1 কথা বলে, তারপরে উনি সবার সাথে শেয়ার করে ওনার মাইন্ড কি দরকার, টিমের জন্য কি দরকার। তো উনি আসলে অনেক ট্রাই করে, চেষ্টা করে অনেক, সো টিমের জন্য উনি সবসময় মানে পজিটিভ নিয়ে চিন্তা করে। একটা বিষয় একটু আমার খুব জানার ইচ্ছে, আমার মনে হয় যে যারা দর্শক আছেন তারাও জানতে চাইবে। লাস্ট কয়েকটা ম্যাচ বা সাম্প্রতিক যে ম্যাচগুলো হয়েছে সেখানে জামাল ভুঁইয়াকে শুরুর দিকে দর্শকরা খুব কম দেখেছে, আমরা দর্শকদের মধ্যে আক্ষেপ দেখেছি যে জামাল ভুঁইয়া শুরুর একাদশে নেই কেন। নিজের কাছে কি মানে খারাপ লাগে কিনা, জামাল ভুঁইয়া কি ফুরিয়ে গেছে কিনা, দর্শক আসলে এটা জানতে চায়। যেটা খেলবে এটা তো কোচেস ডিসিশন, এটা ম্যানেজমেন্ট ডিসিশন, ওটার ডিসিশন, এটা ইটস নর্মাল ইন ফুটবল না। কিন্তু খেলা হিসাবে অফকোর্স যারা বেঞ্চে থাকে ওরা তো সবসময় একটু মন খারাপ থাকবে, এটা নর্মাল, এটা নট অনলি ফর মি বাট ইটস ফর এভরিওয়ান। বাট যারা বেঞ্চে শুরু থেকে মানে স্টার্ট করে, ওরা যদি একটা ইম্প্যাক্ট করতে পারে, ফর এক্সাম্পল লেটস সে দুইটা হংকং ম্যাচ, আমি যখন নামছি 3-1 ছিল, তো দেন লাস্ট মিনিট 3-3 হয়েছে, তার আনফর্চুনেটলি আমরা একটা গোল খাইছি লাস্ট মোমেন্ট। অ্যান্ড তারপরে অ্যাওয়ে ম্যাচে ওইখানে আমি নামছি, দ্য টিম ওয়াজ বিহাইন্ড 1-0, তারপরে নামলাম, আমরা একটা গোল করছি, সো আই থিঙ্ক আই স্টিল হ্যাভ আ বিগ ইম্প্যাক্ট না। বাট অফকোর্স আপনি যেটা বলে দিচ্ছেন খারাপ লাগে না যখন আপনি টিমে স্টার্টিং 11 হয়, অফকোর্স এটা খারাপ লাগে, বাট ইটস পার্ট অফ ফুটবল, ইটস পার্ট অফ দি কম্পিটিশন না। আর বাংলাদেশ ন্যাশনাল টিম কম্পিটিশন থাকতে হবে।
আমার সাম্প্রতিক সময় না, মানে অনেক আগের কিছু ম্যাচের কথা মনে পড়ে গেল আপনার কথা শুনতে শুনতে। সল্টলেকে সেই ম্যাচের কথা মনে পড়ে গেল, শেষ দিকে আপনার ফ্রি কিক থেকে যখন গোল হলো, বা তার আগেও আমরা দেখেছি শেষ মুহূর্তে আপনি দলকে জিতিয়েছেন নিজে গোল করে। মানে ওই জিনিসগুলো আসলে মনে পড়ছে কিনা, মনে পড়ে কিনা যখন আপনি শুরুর একাদশে খেলতে পারেন না বা মিস করেন কিনা? আসলে যখন আমি মাঠের বাইরে থাকি আমার চিন্তা হচ্ছে আমি কিভাবে টিমে হেল্প করতে পারি, আমি কিভাবে মানে যদি নামি আমি কি চেঞ্জ করতে পারি। তো এটা আমার মেন্টালিটি। মানে এত মন খারাপ থাকলে তো লাভ নাই, কারণ এন্ড অফ দ্য ডে আই হ্যাভ টু হেল্প দ্য টিম, আই হ্যাভ টু হেল্প বাংলাদেশ। সো এটা আমি মানে আমার মাইন্ডসেট পজিটিভ, টু বি অনেস্ট। হাভিয়ার কাবরা নিঃসন্দেহে ভালো কোচ, আপনাদেরকে অনেকদিন ধরে সার্ভিস দিচ্ছেন, আপনারা তার সাথে কাজ করছেন, আপনারা বলছেন যে তিনি আপনাদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু রেজাল্টের দিক থেকে আমরা কিছুটা হলেও খামতি আছে। আপনার কি মনে হয় হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, সমিত সোম, ফাহামিদুল, তারিকুল, সব যত প্লেয়ারে আছে আমাদের এখন একটা যে বাঞ্চ ফুটবলার তৈরি হয়েছে, তাদের জন্য আরেকটু ভালো, আরেকটু কোয়ালিটিফুল কোচ আমরা ডিজার্ভ করি কিনা, বাংলাদেশ ডিজার্ভ করে কিনা? না, খাবিয়া অনেক কোয়ালিটিস আছে। উনি যারা আমি আগে বলছি ওনার অনেক কোয়ালিটিস আছে, উনি অনেক চেষ্টা করে। কোচ মানে এটা তো ডিসিশন করবে বাফুফে, এটা প্লেয়ার ডিসিশন করবে না। সো বাট আমি বলতে পারি, মানে আমি তো দেখলাম উনি অনেক কাজ করছে প্লেয়ার সাথে। প্র্যাকটিস মানে ক্লাবের প্র্যাকটিস আর ন্যাশনাল টিমের প্র্যাকটিস একদম ডিফারেন্স। মানে ইউ ক্যান ফিল দ্য ইন্টেন্সিটি অনেক হাই ন্যাশনাল টিমের প্র্যাকটিস। আমি যদি অনেস্টলি বলি, মানে ইটস টু ডিফারেন্ট ওয়ার্ল্ডস। কারণ ন্যাশনাল টিম যে কম্পিটিশন আছে এটা ফাটাফাটি, আমি সত্যি বলি। যেমন আপনি ফুটবলের মানুষ, আপনার সাথে ফুটবল নিয়ে আরও লম্বা আলোচনা করব। তার আগে আমি একটা ক্রিকেট নিয়ে প্রশ্ন করতে চাই। সাকিব আল হাসান, ওকে, আপনি তো সাকিব আল হাসানকে নিশ্চয়ই চিনেন, এবং আমি যতটুকু জানি আপনি সাকিব আল হাসানকে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে মানেন এবং বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি হিসেবেও জানেন। সাকিব আল হাসানের সাম্প্রতিক কিছু ইস্যু তৈরি হয়েছে, তিনি দেশে নেই, ফিরতে পারছে না। সাম্প্রতিক সময়ে সাকিবের দেশে ফেরা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সরকার থেকেও কিছুটা পজিটিভ দেখাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও সাকিবের দেশে ফেরার বিষয়ে পজিটিভ দেখতে পাচ্ছি। অ্যাজ এ স্পোর্টসম্যান, ক্রিকেটার সাকিব আল হাসানকে আসলে কীভাবে দেখেন, তার দেশে ফেরাটাকে কীভাবে দেখেন? সাকিব তো অনেক বছর বাংলাদেশকে সার্ভ করছে। তো আই থিঙ্ক সাকিব অ্যাজ আ ক্রিকেট প্লেয়ার হি ইজ আ লেজেন্ড, হি ইজ আ আইকন। তো অফকোর্স বাংলাদেশে যে ক্রিকেট ফ্যান্স আছে ওরা তো চাইবে সাকিব। সো আমি বলতে পারি না ওনার সিচুয়েশন এখন কীরকম আছে, বাট যদি বাংলাদেশের টিমে যদি হেল্প করতে পারেন তাহলে আই থিঙ্ক ইটস গুড ফর বাংলাদেশ। আপনার থেকে ভালো একটা উত্তর আমরা পেয়েছি, বা দর্শকরা যারা শুনছিলেন তারা হয়তো বা আপনার কাছ থেকে পেয়েছে। আবার একটু ফুটবলে ফিরতে চাই, জাতীয় দল নিয়ে অনেক কথা হলে একটু ক্লাব ফুটবলে ফিরতে চাই। আপনারা যারা ক্লাবে খেলছেন, অনেকগুলো ক্লাব খেলছেন, আপনি বরাবরই ফুটবলারদের ব্যাপারে সোচ্চার, আপনার যারা কলিগ আছে তাদের ব্যাপারে সোচ্চার। আমরা একটা মাঝখানে শুনতে পাচ্ছিলাম যে ক্লাব ফুটবলের বেতন কাঠামো নিয়ে খুব বেশি সমস্যা হচ্ছিল, ফুটবলাররা বেতন পাচ্ছিল না, এবং ফুটবল ক্লাবগুলো থেকে আশ্বাস দেওয়া হচ্ছিল যে নির্বাচনের পরে বা নতুন সরকার আসলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। সেটার এখন কি অবস্থা? আসলে ফুটবলারদের বেতন নিয়ে কোনো অবজেকশন পাচ্ছেন কিনা, বা সেগুলো কি অবস্থায় আছে? আই থিঙ্ক লাস্ট 1-1.5 বছর ক্লাব ফুটবলের পেমেন্ট সিস্টেম অনেক ডাউন, টু বি অনেস্ট। আগে তো মানে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা ছিল না। তারপরে আই থিঙ্ক 1-1.5 বছর প্লেয়াররা অনেক সাফার করছে। তো এখন তো হোপফুলি নতুন সিজন মানে নিউ সিজন থেকে আই থিঙ্ক এইসব প্রবলেম সলভ হবে, বাট আমি তো ক্লাব চালাই না, সো আমি এইগুলো বলতে পারি না। ফুটবলাররা আসলে কখনো আক্ষেপ করে কিনা বিভিন্ন দলের, আপনার যারা কাছের আছে, যারা বেতন নিয়ে সমস্যায় পড়ে? না, এটা তো সবার জন্য কষ্ট লাগে, কারণ সবাই ফুল টাইম প্রফেশনাল ফুটবল খেলতেছে, কিন্তু বেতন না পাইলে ওরা কিভাবে ফ্যামিলিকে সাপোর্ট করবে না? তো
অনেক ফুটবলার মানে পুরো ফ্যামিলি চালায় সো সো ওটার জন্য মানে ইটস ভেরি হার্ড। কদিন আগে দেখলাম যে মোহামেডানের কিছু ফুটবলার বেতন সমস্যার কারণে তারা অনুশীলন বন্ধ রেখেছিল। এই যে সমস্যাগুলো হয় বাংলাদেশের ফুটবল যারা উঠে আসবে, নতুন যারা উঠে আসবে তরুণ ফুটবলার, তাদের কাছে আসলে কি মেসেজটা যায়? ফুটবলাররা খেলা বন্ধ রাখছে বা অনুশীলন করছে না বেতনের জন্য। না, অফকোর্স এটা একটা স্যাড সিচুয়েশন, কারণ আমরা যখন একটা যুক্তি করে একটা ক্লাবের সাথে, তা আমরা তো চিন্তা করে আমরা বেতন পাবে না। সো আপনি যদি এখানে কাজ করেন 3-4 মাস 5 মাস আর আপনি যদি বেতন না পাই আপনার তো খারাপ লাগবে না। সো সো অন দেয়ার বিহাফ আমার তো খারাপ লাগে এগুলো দেখলে। ফুটবলারদের খারাপ লাগে, তাদের একটা পরিবার আছে, তাদের পরিবার এই টাকার উপর নির্ভর করে থাকে, তাদেরও নিশ্চয়ই পরিবার পরিজনকে চালাতে হয়, সেই বিষয়গুলো নিশ্চয়ই কাজ করে। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, নারী ফুটবলে যেতে চাই। নারী এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল গিয়েছে, সেখানে বাংলাদেশের সামনে কিন্তু বেশ ভালো একটা সুযোগ আছে। এই অঞ্চল থেকে 12টি দল খেলবে, বাংলাদেশের গ্রুপে 4টা দল আছে। বাংলাদেশ যদি সেখানে ভালো করতে পারে, সেরা 8-এ থাকতে পারে, তাহলে হয়তো অলিম্পিকে খেলার সুযোগ পাবে। আর সেরা 6-এ থাকতে পারলে বাংলাদেশ দল বিশ্বকাপে খেলার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে। এই বিষয়গুলো আসলে এই নারী দলকে কিভাবে উজ্জীবিত করা যায়, নারী দলের জন্য আসলে কি মেসেজ দিবেন? মেসেজ হবে এনজয়, কারণ আই থিঙ্ক যারা খেলবে আই থিঙ্ক ইটস দ্য বিগেস্ট টুর্নামেন্ট না। সো আমি বেস্ট উইশেস দিতে চাই, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু এনজয় দ্য মোমেন্ট। আর যদি কোয়ালিফাই করতে হবে দেন এটা আমি মনে করি এটা একটা এক্সট্রা বোনাস। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আই থিঙ্ক সবাই অনেক মোটিভেটেড অলরেডি। সো আমি কিছু বললে এটা কোনো লাভ নাই, কারণ ওরা অলরেডি অনেক মোটিভেটেড। আর আমি জানি ওরার ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে মানে যেটা আছে স্কোয়াডে ওরা তো প্রত্যেক দিন সাপোর্ট করে না। সো আই থিঙ্ক I just want to wish them best of luck, আর ইনশাল্লাহ ওরা মানে বিশ্বকাপ মেবি খেলবে। বাটলারের অধীনে এই দলটা সাম্প্রতিক সময় খুব ভালো করছে। আসলে সাম্প্রতিক সময়ের যে রেজাল্ট বাটলারের অধীনে, সেখান থেকে আসলে আমরা কতটুকু প্রত্যাশা করতে পারি? ও বাটলা অনেক মানে অনেক কাজ করছে, আমি দেখছি, আর অনেক চেঞ্জ করছে। বাট বাটলা আমি as I said, আমি ওনাকে বেস্ট উইশেস দিতে চাই। মেয়েদেরকে কি বলবেন? মেয়েরাও তো সাম্প্রতিক সময় বেশ ভালো রেজাল্ট দিচ্ছিল, অনেক পরিবর্তন এসেছে আমরা দেখতে পাচ্ছি। না, এটা রাখতে হবে, কারণ ওরা একটা ভালো রিদমে আছে। সো এটা ধরতে হবে, রাখতে হবে। সো এই দল আরো এগিয়ে যাবে। ছোট ছোট কিছু প্রশ্নের উত্তর জানতে চাইবো। আপনার জাতীয় দলে সবচেয়ে দুষ্ট ফুটবলারটা কে? ফাহিম দুষ্ট। সবচেয়ে ভদ্র ফুটবলারটাকে? সবচেয়ে ভদ্র মেবি ভদ্র কি একজনও নেই জাতীয় দলে? না, আছে কোয়াসেম আছে, উনি একদম চুপচাপ। আলামিনও চুপচাপ, ইমনও চুপচাপ, মানে খুব ভদ্র লোক। তিনজন। হামজা চৌধুরী কেমন? হামজা চৌধুরীকে যদি এক কথায় বলেন। হামজা অফ দ্য ফিল্ড খুব কোয়াইট, বেশি কথা বলে না, মানে একটু শাই। আর অন দ্য ফিল্ড উনি একটা বিস্ট। সবাইকে মাতিয়ে রাখে মাঠের মধ্যে। আর সৌমিত্রম সবসময় পজিটিভ। ফাহমিদুল ফানি। ফাহমিদুল আপনাদের মধ্যে সবচেয়ে বয়সে কম, তার দেশে আসা নিয়ে বাংলাদেশের খেলা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছিল। সেখান থেকে যখন সে আসছে তখন আপনাদের সাথে আসলে সে কিভাবে মিশেছে, বা আপনার সাথে যখন প্রথম ইন্টারাকশনটা হয়েছে তখন আসলে কি বলেছিল, মনে আছে কিনা? না, ফাহমিদুল আমাকে অনেক প্রশ্ন করছে যখন আসছে। তারপরে
যখন আমরা কই গেছি হংকংয়ে গেছি মানে যে ক্যাম্প যেটা ছিল তো উনি আমার সাথে অনেক হ্যাং আউট করছে আমি জানি না বাট মানে উনি সবসময় আমাকে জিজ্ঞেস করছে ভাই যাবেন বাইরে ভাই একটু হারবেন ভাই চলো একটু বাইরে যাই মানে সো আমি জানি দ্যাট উনি মানে উনি আমার খুব খুব ভালো লাগে আর এটা জাস্ট পজিটিভ কারণ উনি অনেক কিউরিয়াস মানে কারণ উনি দেশে আসছে সো উনি অনেক প্রশ্ন আছে যেটা আমি মেবি আমি ভালো অ্যান্সার দিতে পারি সো মেবি দ্যাটস ওয়াই উনি আমার সাথে একটু হ্যাং আউট করে জাতীয় দলে জামাল ভুঁইয়ার বেস্ট ফ্রেন্ড কে বা ক্লোজ ফ্রেন্ড? ক্লোজ ফ্রেন্ড আমি তো আসলে সবার সাথে আই উড সে তারেক তারেক কাজী, হ্যাঁ খুব ভালো বন্ডিং। হ্যাঁ আপনাদের বন্ডিং এর শুরুটা কিভাবে, মানে এত ভালো বন্ডিং না কিভাবে তারেক হয়েছে? আমি বলবো কারণ উনি আসছে 19-20 সালে তো উনি আমরা যদি বলি সেকেন্ড বিদেশি বাংলাদেশি বিদেশি সো উনি আমার সাথে অনেক প্রশ্ন করছে সেম লাইক ফাহমিদুল বাট আমি ওনাকে অনেক গাইড করছি মানে কি মানে যদি কোনো খারাপ সিচুয়েশন ফেস করে মানে কি দরকার কি করতে হবে তো এই জন্য তারেক আমি বলবো। আপনাদের সামনে যেটা বলছিলাম একদম শুরুর দিকে, আমরা শেষ পর্যায়ে আছি, একটু জানতে চাইবো দুটো ম্যাচ আছে সামনে, সেই দুটো ম্যাচে আপনাদের লক্ষ্য কি থাকবে এবং দর্শকদের উদ্দেশ্যে আসলে কি বার্তা দিবেন? এই দুটো ম্যাচে দর্শকরা আপনাদের জন্য কতটা, মানে দর্শকদের কাছে আপনাদের আসলে কতটা চাওয়া থাকবে? না মেইন গোল হচ্ছে 3 পয়েন্ট যদি সিঙ্গাপুরের সাথে নিতে পারি তাহলে অফকোর্স এটার লক্ষ্য মেইন লক্ষ্য হচ্ছে সিঙ্গাপুরের সাথে দিতে হবে কারণ আমরা যদি 8 পয়েন্ট পাইলে দেন আই থিঙ্ক মানে আমরা একটা ভালো পারফরমেন্স দিছি এই গ্রুপে। আনফর্চুনেটলি আমরা কোয়ালিফাই করতে পারি না বাট 8 পয়েন্ট it will be the same as সিঙ্গাপুর কারণ সিঙ্গাপুর এখন 8 পয়েন্ট আছে আর আমরা 5 পয়েন্ট সো আমরা যদি সেম পয়েন্ট নিতে পারি তাহলে আই থিঙ্ক উই হ্যাভ মেড আ গুড পারফরমেন্স কারণ ইন্ডিয়া লাস্ট খেলার সাথে হংকংয়ে আর হংকং তো 8 পয়েন্ট সো বাট আনফর্চুনেটলি আমরা কোয়ালিফাই করতে পারি না কারণ আমরা যদি তিনটা টিম যদি 8 পয়েন্ট পাইলে বিকজ অফ গোল স্কোরিং আই থিঙ্ক আমরা কোয়ালিফাই করতে পারি না। অনেক কিছু জানলাম জামাল, আপনি কি আমাদের সেটে এসেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। আমাদেরকে বিদায় নিতে হচ্ছে, Thank you. আমরা নিশ্চয়ই আরও একদিন আপনার সাথে আড্ডা দিব।